আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে প্রস্তাবিত বাজেট জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। 2024-25 অর্থবছরের জন্য সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে রাজধানীতে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এবি পার্টির নেতাকর্মীরা বিজয়নগরে বৃহস্পতিবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঝুটিকা মিছিল বের করেন। এবারে জানাবো বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাসায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো সংসদ সদস্য আনোয়ারুলকে বালিশ চাপা দেন তানভীর। শিলাস্তি রহমানের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তানভীর ভূঁইয়া। এবারে থাকছে আইএমএফের শর্ত পূরণ করেই সরকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এবারে জানাবো বিএনপি সহ কিছু গোষ্ঠী আছে তারা চোখে ভালো কিছু দেখে না। প্রকৃত পক্ষে গত 15 বছরে প্রতিটা বাজেট বাস্তবায়নের হার হচ্ছে 92 থেকে 97% বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। কৌশল পাল্টে ইসরায়েলি সেনাবাহিনীকে মোকাবেলা করছে হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 8 মাসের যুদ্ধে নিজেদের প্রায় অর্ধেক যোদ্ধাকে হারিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। অঞ্চলটি নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলি প্রচেষ্টাকে ব্যর্থ করতে এখন হিট অ্যান্ড রান যুদ্ধকৌশল অবলম্বন করছে তারা। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। প্রস্তাবিত বাজেট জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে এবি পার্টি। 2024-25 অর্থবছরের জন্য সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এবি পার্টির নেতারা বিজয়নগরে বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঝটিকা মিছিল বের করেন। তারা বাজেট প্রস্তাবনার বিরুদ্ধে অর্থমন্ত্রীর প্রতীকী ব্রিফকেসে আগুন ধরিয়ে দেন এবং নানা স্লোগান দিয়ে বিক্ষোভ প্রকাশ করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের উপস্থিতিতে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু সহ আরও অনেকে। ডক্টর মেজর আব্দুল ওহাব মিনার বলেন, এ সরকার জনসাধারণের ম্যান্ডেট ছাড়াই বছরের পর বছর ক্ষমতা ধরে আঁকড়ে আছে। বাজেট প্রস্তাবনে তারা বারবার সক্ষমতা দেখাতে ব্যর্থ হয়েছে। সরকারি অফিসগুলোর অযোগ্যতা এবং জবাবদিহিতার অভাবের কারণে জনসাধারণের অর্থের যাচ্ছেতাই অপচয় হচ্ছে এবং দুর্নীতিবাজদের সিন্ডিকেট গড়ে উঠেছে। তিনি সরকারের পদত্যাগ এবং একটি নির্বাচিত সরকার ছাড়া কারো পক্ষে অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলে মত প্রকাশ করেন। মুজিবুর রহমান মঞ্জু বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত ডামি সংসদে আজ যে বাজেট উত্থাপিত হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি, কারণ এটা ট্যাক্স এবং ঋণের বোঝা বাড়ানোর বাজেট। তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনই জনকল্যাণকর হতে পারে না। তিনি মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবার উপর 39% সম্পূরক শুল্ক এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। বৈদ্যুতিক বাতির দাম বাড়ানোর প্রস্তাবে নিন্দা জানিয়ে তিনি বলেন, কয়েক লাখ কোটি টাকা ঋণের ভারে আমরা এমনিতেই জর্জরিত। এই সরকার আবার নতুন করে 2 লাখ কোটি টাকার উপরে ঋণ করার বাজেট দিয়েছে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী যেমনিভাবে আমাদের স্বাধীনতা কুক্ষিগত করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, তেমনি আওয়ামী ডামি সরকার স্বাধীনতার চেতনা বিকিয়ে জনগণের সম্পদ লুটপাট করে বিদেশের সম্পদের পাহাড় গড়ে তুলেছে। এ বাজেটে দেশের কৃষক, শ্রমিক সহ মেহনতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানের কোনো পরিবর্তন আনবে না। তাই আমরা ঘৃণাভরে ঘোষিত বাজেট প্রত্যাখ্যান করছি। প্রয়াত খোকার বাসায় মির্জা ফখরুল। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান এবং অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাসায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে প্রয়াত এই নেতার বাসায় যান তিনি। গত 19 মে পল্টন থানা সহ 12টি মামলায় ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন প্রয়াত খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন। এগুলোর মধ্যে 11টি মামলা ইশরাকের জামিন মঞ্জুর হলেও পল্টন থানা রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেই থেকে কারাগারে রয়েছেন ইশরাকের বাসায় গিয়ে তার মা ইসমো তারা ডলি এবং ভাই
ইশফাক হোসেনকে সান্ত্বনা দেন বিএনপির মহাসচিব। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার ও দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আনোয়ারুলকে বালিশ চাপা দেন তানভীর। কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি হলেন খুলনা অঞ্চলের এক সময়কার দুর্দর্শ চরমপন্থী সন্ত্রাসী শিমুল ভূঁইয়ার ভাতিজা তানভীর ভূঁইয়া। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পেশাদার অপরাধী শিমুলের সঙ্গে তানভীরও এই খুনে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। তিনি আনোয়ারুলকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যায় অংশ নেন। তানভীর ভূঁইয়া গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন। এর আগের দিন সোমবার আদালতে জবানবন্দি দেন আরেক আসামি শিলাস্তি রহমান। সংশ্লিষ্ট সূত্র বলছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তানভীর গত 6 মে বেনাপোল স্থলবন্দর দিয়ে কলকাতায় যান। সেখানে সল্টলেক নিউ টাউনের মাঝামাঝি এলাকায় ত্রিশিপ হোটেলে ওঠেন। তার পরিকল্পনা অনুযায়ী সংসদ সদস্য আনোয়ারুলকে নানাভাবে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে যান। এর আগে 30 এপ্রিল কলকাতায় পৌঁছানোর ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আক্তারুজ্জামান ওরফে শাহিন। তার সঙ্গে কলকাতায় যান বান্ধবী শিলাস্তি রহমান এবং ভাড়াটে খনি শিমুল ভূঁইয়া। তারা গিয়ে আক্তারুজ্জামানের ভাড়া করা ফ্ল্যাটে ওঠেন। শিলাস্তি নিজে খুনে জড়িত থাকার কথা স্বীকার না করলেও ঘটনার দিন তিনি ওই ফ্ল্যাটেই ছিলেন বলে জবানবন্দিতে বলেছেন। খুনের আগে কলকাতায় নিউ মার্কেট থেকে পলিথিন সহ বিভিন্ন সরঞ্জাম কেনা হয়। শিলাস্তির দাবি, তিনি এসব কেনার কারণ জানতে চেয়েছিলেন। তখন তাকে বলা হয়েছিল এসব সামগ্রীর মান বাংলাদেশের চেয়ে ভালো, তাই কেনা হচ্ছে। পুলিশ বলেছে, আনোয়ারুল আজিম কলকাতায় যান 12 মে। সেখানে বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। পরদিন তাকে প্রলুব্ধ করে নিউ টাউনের ওই ফ্ল্যাটে নেওয়া হয়। তখন ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন শিলাস্তি, শিমুল, তানভীর, তাদের সহযোগী জিহাদ হাওলাদার, সিয়াম হোসেন, মুস্তাফিজুর রহমান, ফয়সাল আলী প্রমুখ। খুনের আগে আক্তারুজ্জামান ঢাকা চলে আসেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ফ্ল্যাটেই সংসদ সদস্যকে বালিশ চাপা দিয়ে হত্যা করে লাশ টুকরো টুকরো করে গুম করা হয়। তানভীর নিজে বালিশ চাপা দেন বলে জবানবন্দিতে বলেন। এ ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার 3 জনের মধ্যে তানভীর এবং শিলাস্তিকে জবানবন্দি দেওয়ার পর কারাগারে পাঠানো হয়েছে। শিমুল ভূঁইয়া রিমান্ডে গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন। জিহাদ নামের আরেক আসামি কলকাতায় গ্রেপ্তার আছেন। সিয়াম নামের আরেক আসামি নেপাল থেকে আটক হয়েছেন। সিয়ামকে ফিরিয়ে আনতে গত শনিবার ঢাকা থেকে পুলিশের একটি তদন্ত দল নেপালে যায়। গতকাল তারা দেশে ফিরলেও সিয়ামকে ফেরানোর বিষয়ে অগ্রগতির কথা জানাতে পারেনি। এদিকে এই খুনের ঘটনায় যে 10 জনের ব্যাংক হিসাবে তথ্য দিতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে নির্দেশ দিয়েছে আদালত, তাদের মধ্যে তাজ মোহাম্মদ খান এবং মোহাম্মদ জামাল হোসেনের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে। তাজ মোহাম্মদ এলাকায় কোটচাঁদপুর পৌরসভা মেয়র শাহিনুজ্জামানের বন্ধু হিসেবে পরিচিত। শহীদুজ্জামান সংসদ সদস্য খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামানের বড় ভাই। জামাল হোসেন হলেন আক্তারুজ্জামানের বন্ধু। এ খুনের ঘটনায় খুলনার ফুলতলায় আরও 2 জনের নাম এসেছে। তাদের মধ্যে ফয়সাল আলী একসময় ট্রাক চালক ছিলেন। তিনি শিমুল ভূঁইয়ার সহযোগিতায় 2021 সালে ফুলতলা উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হন বলে স্থানীয় সূত্র জানায়। আর মোস্তাফিজুর ছিলেন ইজি বাইক চালক। এ 2 জনের অবস্থান সম্পর্কে পরিবারের সদস্যরা কিছু জানেন না বলে দাবি করেছেন। IMF এর শর্ত পূরণ করেই এ বাজেট, রাশেদ খান মেনন। IMF এর অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণ করেই সরকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বৃহস্পতিবার বিকেলে বাজেট উত্থাপন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। মেনন বলেন, আমি খুব একটা আশাবাদী হইনি বাজেট দেখে। বর্তমানে যে বাস্তবতা, সেই বাস্তবতায় সংকট নিরসনে জনজীবনে যে সংকটগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত বিবরণীতে কি লেখা আছে আমি জানি না, কারণ আমরা সংক্ষিপ্ত বিবরণী দেখেছি। এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি যার মধ্য দিয়ে অর্থ পাচার, ব্যাংকিং খাতে নৈরাজ্য থেকে শুরু করে যে কোনো দুর্নীতির প্রশ্নে আলোচনায় এর মধ্যে নেই। অর্থনৈতিক নৈরাজ্য, ব্যাংক খাতে যে নৈরাজ্য চলছে এ বিষয়ে খুব একটা আলোচনার মধ্যে আসেনি। মেনন আরও বলেন, আমার কাছে মনে হলো দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে, জনগণ নিজেরা সমাধান করুক। এ ধরনের একটা জায়গায় রয়েছে বাজেট। আমার কাছে মনে হয়েছে অতীতের ধারাবাহিকতার সঙ্গে পার্থক্য খুব একটা নেই। এ নেতা আরও বলেন, IMF এর প্রেসক্রিপশনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় 1 ঘন্টার সংক্ষিপ্ত বিবরণ, তার মধ্যে বিস্তারিত নেই। তবে আমরা জানি যে IMF এর শর্ত পূরণ ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। এদিকে বাজেট প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। শেখ হাসিনার সরকার কারো প্রেসক্রিপশন মেনে চলে না। তিনি বলেন, সংকটে গণমুখী বাজেট হয়েছে, বাস্তবসম্মত হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার এবং অগ্রাধিকার খাত বিবেচনা নিয়ে বাজেট দেওয়া হয়েছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে, কৌশল পাল্টে ইসরায়েলি সেনাবাহিনীকে মোকাবেলা করছে হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 8 মাসের যুদ্ধে নিজেদের প্রায় অর্ধেক যোদ্ধাকে হারিয়ে সশস্ত্র গোষ্ঠী হামাস অঞ্চলটি নিয়ন্ত্রণ নিতে
ইসরায়েলি প্রচেষ্টাকে ব্যর্থ করতে এখনও হিট অ্যান্ড রান যুদ্ধকৌশল অবলম্বন করছে। মার্কিন ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে অবগত ৩ ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার মতে গাজায় শাসক গোষ্ঠীটির বর্তমান যোদ্ধার সংখ্যা কমে ৯ থেকে ১২,০০০ হয়েছে। এই সংখ্যা যুদ্ধ শুরুর আগে মার্কিন অনুমানের চেয়ে কম। মার্কিন প্রশাসনের মতে যুদ্ধের পূর্বে হামাসের ২০ থেকে ২৫,০০০ যোদ্ধা ছিল। এদিকে ইসরায়েল বলছে গাজা অভিযান এখন পর্যন্ত ৩০০ সেনা হারিয়েছে তারা। ওই কর্মকর্তার একজন বলেছেন, হামাস যোদ্ধারা এখন দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘর্ষ এড়িয়ে চলছে। এর বিপরীতে ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ঘাপটি মেরে থাকা বা হাত বোমা দিয়ে হামলার কৌশল ব্যবহার করছে। উইসাম ইব্রাহিম সহ গাজার বেশ কয়েকজন বাসিন্দা বলছেন তারা হামাসের যুদ্ধ কৌশলের পরিবর্তন লক্ষ্য করছেন। ইব্রাহিম ফোনে রয়টার্সকে বলেছেন, গত মাসগুলোতেও হামাস যোদ্ধারা গাজায় ইসরায়েলি সেনা প্রবেশের সঙ্গে সঙ্গে বাধা দিত ও গুলি চালাত। তবে এখন তারা যুদ্ধ কৌশলে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এখন তারা ইসরায়েলি সেনাদের জড়ো হওয়ার অপেক্ষায় থাকে এবং সুযোগ বুঝে আকস্মিক হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মার্কিন কর্মকর্তা বলেছেন, এ ধরনের কৌশলগুলো হামাসের এই প্রতিরোধকে আরও কয়েক মাস ধরে টিকিয়ে রাখতে পারে। সুড়ঙ্গ দিয়ে গাজায় পাচার করে নিয়ে আসা অস্ত্র এবং অবিস্ফোরিত বিস্ফোরক বা ইসরায়েলি সেনাদের কাছ থেকে জব্দ করা অস্ত্রের ব্যবহার এ কাজে সহযোগিতা করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও একই ধরনের দীর্ঘস্থায়ী যুদ্ধের সময়সীমা নিয়ে কথা বলেছেন। গত সপ্তাহে তিনি বলেছেন, এই যুদ্ধ কমপক্ষে ২০২৪ সালের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে। যুদ্ধক্ষেত্রের কৌশল সম্পর্কে হামাসের এক মুখপাত্রকে মন্তব্যের অনুরোধ করা হলে কোনো জবাব দেননি তিনি। ইসরায়েল ডিফেন্স ফোর্সের এক মুখপাত্র পিটার লার্নার রয়টার্সকে বলেছেন, এখনও হামাসকে ধ্বংস করার কিছু উপায় আছে, কেননা ইতিমধ্যে যুদ্ধ চালানোর যে শক্তি ছিল তার প্রায় অর্ধেক হারিয়েছে গোষ্ঠীটি। লার্নার বলেন, হামাসের কৌশলগত পরিবর্তনের সঙ্গে সামরিক বাহিনী খাপ খাইয়ে নিয়েছে। তবে তিনি একথাও স্বীকার করেছেন যে ইসরায়েল হামাসের প্রত্যেক যোদ্ধাকে নির্মূল করতে বা হামাসের প্রতিটি টানেল ধ্বংস করতে পারবে না। তিনি বলেন, ভূমিতে থাকা প্রত্যেকটি সন্ত্রাসীকে ধ্বংস করতে হবে এমন কোনো লক্ষ্য নেই, আর তা বাস্তবসম্মত নয়। তবে শাসক হিসেবে হামাসকে ধ্বংস করা একটি অর্জনযোগ্য সামরিক উদ্দেশ্য।